ওই যে পাঁচ ভাই পাণ্ডব রাজার বাড়ি। হ্যাঁ, পাঁচ ভাই পাণ্ডব রাজার বাড়ি। পাণ্ডব রাজার বাড়ি। আচ্ছা, মহাভারতের যে ইতিহাসটি প্রথম সূচনা হয় আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গা থেকেই। তুই যদি এটা কাটিস, হ্যাঁ, তোর বংশকে সারখার করে দিব, একে নির্বংশ করে দিব। তুই জীবনে বাঁচাই থাকতে এই পারবি। জমি এলাক। হ্যাঁ, তুই সম্পদ দিয়ে কি করবি? ওরে বাবা তুই রে সম্পদ বাবা। দিয়ে কি করবি? তোর বংশ গোষ্ঠী শেষ। আমি সাপ আর সাপ, এই যে আমি ধরে রয়েছি এটা কিন্তু সাপের কলস। এই যে আমার পায়ের নিচে এই মোটা সাপ শর্মকার চলে যাচ্ছে। তো গরু বানতে আসে একটা বুড়ি ওখানে, বলে সকালে মনে করো 9টা-10টার দিকে হবে, আসে মনে হয় গরু বানতে আসে, দেখে একটা বুড়ি টাকা শুকাচ্ছে। টাকা শুকাচ্ছে? টাকা। ওরে বাপ। তখন ওই ছেলে দেখে আছে বলে, তখন বলছে, তুই নিবি? তো যতগুলা ধরে, মানে ওর গায়ে তো শুধু একটা গেঞ্জি আর পরনে একটা তো লুঙ্গি আর একটা ঘাড়ের গামছা। তখন বলে, তুই নিবি টাকা? তখন করছে, তো কতগুলা ইচ্ছা, তুই নে। তখন ওর লুঙ্গির গামছায় মাজার প্যান দেয়, ওই যতগুলা প্যারিসে ওই নিয়ে গেছে, নিয়ে যায়। গরিব ছিল, বাড়ি ঘর আল্লাহর রাস্তা করেছে। দাও, আরে না আগে দাও। পান্ডর ভেটা কোথায়, কত দূরে? ওই ওটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কি রাজার বাড়ি ছিল নাকি? ওই যে আমার চাচার কাছে আমি যাচ্ছি। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? বাবা অনেক দূর, আমি নওগাঁ থেকে। তো এই যে পাণ্ডবের ভেটা কোথায়? পাণ্ডবের বেড়। হ্যাঁ, ওই যে পাঁচ ভাই পাণ্ডব রাজার বাড়ি। হ্যাঁ, পাঁচ ভাই পাণ্ডব রাজার বাড়ি। পাণ্ডব রাজার বাড়ি। আচ্ছা, এটা একটু বলবেন যে আসলে তাদের একটু ইতিহাস জানবার চাই আমরা। এ কে ছিল রাজা? রাজারটা আমরা বলতে পারবো না। ওই পাণ্ডব রাজা? পাণ্ডব রাজা। হ্যাঁ, রাজার নাম ছিল ওই পাণ্ডব। পাণ্ডব। পাণ্ডব রাজা। আচ্ছা, পাণ্ডব রাজা ছিল। তার কয়টা ছেলে ছিল? পাঁচটা। ইয়েস, পাঁচটা পুত্র ছিল। তার বাসায় এটা? হ্যাঁ, তার বাসায় এটা। আচ্ছা, আমরা শুনি যে এখানে বলেন একটা বুড়ি থাকে, অলৌকিকভাবে টাকা পয়সা দেয় বা মাঝে মধ্যে দেখা দেয়। হ্যাঁ, তাহলে এটা কোন দিক দিয়ে যাবো? এই যে এই দিক দিয়ে যায়, ওই দেখেন কলা বাগান আছে সামনে। জি জি, কলা বাগানে উঠে যাবে না, খুব মানে ফটফটায়, মানে ওখানে আম বাগান করছে। আম বাগান করছে? হ্যাঁ, আম বাগান করছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওদিক গেলে পেয়ে যাবো। ওখানে গেলে পাওয়া যাবে। পাণ্ডব রাজার বাড়ি? হ্যাঁ, পাঁচ ভাই পাণ্ডব রাজার বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এই রাস্তা ধরে যাব। আচ্ছা আচ্ছা, পাঁচ ভাই পাণ্ডব রাজার এই বাড়ি দিয়ে যাইতে হবে। দর্শক বন্ধুরা, আমি এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, এমন একটি কাহিনী আজকে আমি তুলে ধরব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যে আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলায়, একদম থানা কালিকাপুরের পরেই কিন্তু এই গ্রামটি। আর এখানেই রয়েছে একটি রাজবাড়ি, যা কেউ কখনোই কিন্তু দেখেনি। দেখুন, এই মান্দা উপজেলার যে রাজার বাড়ি রয়েছে কেউ জানে না। তবে বাংলাদেশ ভারতের শ্রেষ্ঠতম রাজা, সেই পাণ্ডু রাজা বা পাণ্ডব রাজা বলা হয়, সেই পাণ্ডু রাজার রাজপ্রাসাদে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, এই পাণ্ডু রাজার অনেক ইতিহাস রয়েছে। আপনারা হিন্দু ধর্মের জানেন মহাভারত রয়েছে। এই মহাভারতের যে সূচনা হয় যে কাহিনী দিয়ে, সেই এই পাণ্ডব রাজা আর এই পাণ্ডব বা পণ্ডু রাজার যে 5টি পুত্র ছিল, এদেরকে নিয়েই কিন্তু আজকের এই কাহিনী। আর এটা হচ্ছে মান্দা যে নদীর ধারে, যে আজকে যে আমি দেখাবো আপনাদেরকে, সেই মহাভারতের একটা শ্রেষ্ঠ যে কাহিনী সেটা রচিত হয়েছিল। আজকে জানবেন যে আপনারা জানেন মহাভারতের বড় চরিত্র যেমন অর্জুন, ভীম, তারাও কিন্তু এই জায়গার সাথে কিন্তু তাদের একটা অস্তিত্বের সম্পর্ক রয়েছে। এখানে বলা হচ্ছে ভারতের হস্তিপুরের রাজা ছিল এই পাণ্ডু রাজা, কিন্তু আদৌ এটা না। সেই জায়গায় হচ্ছে বাংলাদেশের এখন বর্তমান সেই নওগাঁ জেলার মান্দা উপজেলায়।
দর্শক বন্ধুরা, চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পাণ্ডু রাজা, যেটা বলা হয় পাণ্ডবের ভেটা। সেই রাজার কিন্তু 5টি পুত্র ছিল। সেই পাণ্ডু রাজারই যে 5টি পুত্র ছিল, এদেরকে বলা হয় পাণ্ডব রাজা। তো এই পাণ্ডবদের যে কাহিনী, এখানে ঘটে অনেক অলৌকিক ঘটনা, এগুলো নিয়েই আজকের এই ভিডিওতে রয়েছে। আমি মোশাররফ হোসেন ইমন। বলতে বলতে আমি চলে আসছি আপনাদেরকে নিয়ে। কিছুক্ষণ থাকলে আপনারা দেখতে পাবেন সেই পাণ্ডু রাজার যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু আমি চলে আসছি। দর্শক বন্ধুরা, আমি এখন বিশাল বড় একটা রাজপ্রাসাদে উঠতেছি। এই জায়গার প্রতিনিয়ত একটা বুড়ি, মা জিনের বুড়ি বা দেবদেবী যাই হোক না কেন, এমন একটি বুড়ি প্রতিনিয়ত এখানে টাকা শুকায়। লক্ষ লক্ষ কোটি টাকা, কাগজের টাকা নিয়ে কিন্তু এই রোদে মেলে দিয়ে কিন্তু শুকায়। এবং কয়েকদিন আগেও এই জায়গাতে সকালবেলা একজন এসে দেখে, বিশেষ করে 8টা থেকে 9টার মধ্যে, যে এই জায়গাত লক্ষ লক্ষ কোটি টাকা শুকাচ্ছে একটা বুড়ি। তখন ওখানে যাওয়া দেখে বুড়ি বললে, তোর কি টাকা লাগবে? তো হ্যাঁ, আমার টাকা লাগবে। তো বলছে, তুই যত লাগে নিয়ে যা। তো ওনার নঙ্গিতে এবং গেঞ্জিতে যত টাকা পেরেছে সে কত নিয়ে গেছে। এমন একটি জায়গাতে আমি এখন অবস্থান করতেছি। দেখুন আমার পেছনে কত নিচু, ওই যে গরু বা তার নিচে। আর আরেকটি কথা বলে থাকি যে আমাদের বিশেষ করে নওগাঁ জেলার মান্দা উপজেলাতে বিখ্যাত এত বড় একটা রাজার রাজপ্রাসাদের উপর আমি এখন দাঁড়িয়ে রয়েছি। দর্শক বন্ধুরা, এই প্রথম ইউটিউবে আমি মোশাররফ হোসেন নিয়ে আসলাম সেই বিশাল বড় রাজবাড়ি। আর এই রাজার নাম ছিল পাণ্ডু রাজা। এই পাণ্ডু রাজার শুধু খালি পাণ্ডু রাজাই ছিল না, সেই দেব দেবীর সাথে তার কালেকশন ছিল। এখানে বলা হচ্ছে অর্জুন, ভীম, তাদের যে ইতিহাস, এবং বলা হচ্ছে যে মহাভারতের যে ইতিহাসটি প্রথম সূচনা হয় আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গার থেকেই। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে। সেই 5 পাণ্ডব রাজার যে বাড়িতে আমি এখন অবস্থান করতেছি, এটা নিয়েই আপনাদের সাথে আমি কথা বলবো। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি প্রাসাদ, যে রাজপ্রাসাদ বা এখানে যে রাজবাড়ি ছিল, সে কিন্তু সাধারণ কোনো রাজা নয়। যে রাজার কিন্তু ইতিহাস কিন্তু আজও কিন্তু রয়েছে। সেই মহাভারত, ভারত গ্রন্থের যে মহাভারত গ্রন্থের মধ্যে যেই কাহিনীটি, এই যে দেখবেন আপনারা যে সেই হস্তিনগরের বা হস্তিপুরের যেই রাজা ছিল, সেই রাজার নাম ছিল পাণ্ডু রাজা। আর এই পাণ্ডু রাজার কিন্তু সেই রানী ছিল কুস্তি। তো যাই হোক, এমতো অবস্থায় কিন্তু সেই হস্তি কিন্তু মারা গেলে কিন্তু সন্তান আর হয় না এই পাণ্ডু রাজার। তারপরে কিন্তু দেব দেবীর কাছ থেকে অলৌকিক ক্ষমতার বলে সেই পাণ্ডু রাজাকে বলা হয় বীর। সে কিন্তু আধ্যাত্মিকভাবে দেবদেবীর কাছ থেকে চেয়ে নেয় তার 5টি পুত্র। তো এইভাবে এই 5টি পুত্রকে বলা হয়, হ্যাঁ, 5টি পাণ্ডব। হ্যাঁ, 5 পাণ্ডব। এই 5 পাণ্ডবের যেই রাজপ্রাসাদ, সেখানে কিন্তু আসছি। দর্শক বন্ধুরা, এই জায়গার সাথে এই যে আমি যে রাজপ্রাসাদ দেখাচ্ছি, এই জায়গার সাথেই কিন্তু যুক্ত রয়েছে বা সেই অর্জুন। আপনারা জানেন যে ভারতের গ্রন্থে এক দেবতার নাম ছিল অর্জুন বা ভীম। এদের সাথে কিন্তু এই প্রাসাদের একটি কালেকশন রয়েছে। দর্শক বন্ধুরা, এই এখানে আপনারা এখনই যদি বিশেষ করে গুগলে যদি সার্চ দেন যে পাণ্ডব রাজা বলে, তাহলে চলে আসবে সেই ভারতের হস্তিপুর। আসলে ভারতের হস্তিপুরের রাজা বা হস্তিনগরের রাজা যে ছিল এই পাণ্ডু রাজা, আদৌ এটা মিথ্যা কথা। সেই পাণ্ডু রাজার যেটা আদৌ যেই রাজপ্রাসাদ ছিল, সেটা বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলাতে। আর আমি এখন রয়েছি ঠিক থানা যে কালিকাপুরের পশ্চিম পার্শ্বে, ঠিক এই আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি। দর্শক বন্ধুরা, আমি কিন্তু উঠতেছি বিশাল বড় কিন্তু এই প্রাসাদ। এই প্রাসাদের সাথে কিন্তু এমন কিছু ইতিহাস রয়েছে, এবং বলা হচ্ছে এখানে আজও প্রতিনিয়ত একটি বুড়ি কিন্তু জীবন্ত রূপ ধারণ করে এই জায়গাতে রোদেতে টাকা শুকায়। আর কোটি কোটি টাকা শুকায়। এখানে অনেকেই কিন্তু আসলে সেই সময় কিন্তু সে কিন্তু অর্থ দিয়ে থাকে, টাকা দিয়ে থাকে। কয়েকদিন আগেও এক ভাই এখানে যাচ্ছিল লুঙ্গি আর গেঞ্জি পরে জমিতে, এই মতো অবস্থায় দেখে যে একটা বুড়ি এখানে কিন্তু টাকা শুকায়। তো সেই শুকানো অবস্থায় ওখানে আসলে সেই বুড়ি, অনেক বয়স্ক একটা বুড়ি, সে বলতে থাকে, তোমার কি টাকা লাগবে কিনা? তখন বলছে, হ্যাঁ, আমি তো গরিব মানুষ, আমার টাকার দরকার। তখন বলছে, তোমার যত লাগে তুমি এখান থেকে নিয়ে যাও। তো উনি মানে লুঙ্গি পরা ছিলেন। এই লুঙ্গি পরা অবস্থায় লুঙ্গিতে যতখানি আটে
যতখানি নিতে পেরেছে সেই টাকাগুলো কিন্তু নিয়েছে। আর গেঞ্জিতে যা পেরেছে নিয়েছে। সে কিন্তু এই পাশেই বাড়ি, সে এখন এখন স্বাবলম্বী হয়েছে। ঠিক এখান থেকে টাকা নিয়ে যায়। বলা হচ্ছে আজও অলৌকিক বলে, আজও কিন্তু দেব দেবীরা এই জায়গাটা কিন্তু পাহারা দেয়। আর এখানে রয়েছে একটি বুড়ি, এই যে দেখুন আমি কিন্তু ভিডিও করতেছি সেই জায়গায়, বিশাল বড়। আমি মনে করব যে বাংলাদেশের ভিতর যত রাজপ্রাসাদ রয়েছে ঠিক সবচেয়ে বড় কিন্তু রাজপ্রাসাদ হতে পারে এই মান্দা উপজেলার এই রাজপ্রাসাদটি। এই যে দেখুন, আমি একটু ওই পাশে আপনাদেরকে নিয়ে যাব। অনেক বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই প্রাসাদটি। ওই যে দেখুন ধানের জমিগুলা অনেক নিচু, আর এই যে দেখুন কত বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই পাণ্ডব রাজার যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদটি কিন্তু এখানে এসে আমি অবাক হয়ে গেলাম যে এত বড় জায়গা জুড়ে নিয়েই যে এই যে পাণ্ডবের যে রাজপ্রাসাদ ছিল, আর এখানেই তারা দেবদেবী ছিল, তাদের সাথে যে একটা কালেকশন ছিল সেটা কিন্তু মহাভারতে যে গ্রন্থ রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে দেখুন এই জায়গাটি। এই এই এলাকাতে বাড়ি আপনাদের? হ্যাঁ। আচ্ছা, ওই যে ওই পাণ্ডু নাকি এই যে ভেঁটার সম্বন্ধে আপনারা কি জানেন? এখানে আমরা যে আসলাম পাণ্ডুর ভেঁটার সম্বন্ধে জানবার। ওটা পাণ্ডবের বেড় আমাকে শোনা মতে বাবা, হ্যাঁ, ওটা কি না বলেন তো? ওটা পাহাড় ছিল, অনেক উঁচু ছিল, হ্যাঁ হ্যাঁ আর মধ্যেখানে একটা পুকুর ছিল। হ্যাঁ আমি কোনোদিন উঠিনি, কিন্তু আশপাশে গেছি। হ্যাঁ তো সবাই ওই যে এখানে একটা হিন্দু ছিল বলা বাবু বলে না, বলা বাবু। তো ওই নাকি বলে 7 গাড়ি খড়ি নিয়ে যাও বলে পানি গরম করতে পারেনি। ওরে বাপরে। পানি গরম করতে পারেনি মানে বলেছিল, স্বপনে দেখাইছিল যে তুই যদি ওখানে যদি ভাত ফুটাতে পারিস হ্যাঁ, তাহলে তোকে ওখানকার সম্পদ আমি সব দিয়ে দেবো। ওখানে যেগুলো আছে গুপ্তধন। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ কথা বলছে। তখন ওই 7 গাড়ি খড়ি নিয়ে যাও, মনে করো যে দিনে না রাত্রে, তাও বলে পানি গরম করতেই পারেনি। এমনি আগুন জ্বলে কিন্তু পানি গরম হয় না, না না, ভাতও ফুটবে না, ভাতও তো ফুটবে না। পানি যদি হিট না হয়। হ্যাঁ। বাপ রে বাপ। এইটুক আর হলো একজন বন্যা এসে এগুলো ভরে যেত, হ্যাঁ হ্যাঁ তখন ওই একটা গরিব লোককে ওখানে বাড়ি করার জন্য জি জি। হলো 2টা ব্যাট মাটির উঠে গেছিল। উঠে যাওয়ার পরে স্বপ্নে দেখাচ্ছে যে হলো এখানে বাড়ি যদি করি তাহলে তোর বংশ আমি নির্বংশ করে দেবো। ওই ওই জায়গায়? হ্যাঁ, বাপ রে, তা তো অলৌকিক জায়গা, অলৌকিক জায়গা। মানে ভৌতিক জায়গা তো। আচ্ছা এখানে বলবেন যে ওটি সেরা তারা রাজা ছিল নাকি এই পাণ্ডবেরা কে ছিল? এইটুকু আমি বলতে পারবো না শোনা, আমি তো শুনি যে এটা হলো রাজা প্রজাদেরই জায়গা ছিল, এইটুক শুনেছি আমি। রাজাদেরই? হ্যাঁ, রাজাদেরই জায়গা ছিল। আচ্ছা মানে আচ্ছা। আগে তো আমাদের এই গ্রামে বড় বড় বাবু ছাড়া হুম। মানে কারো ক্ষমতা ছিল না যে স্যান্ডেল পরে ওর সামনে দিয়ে হাঁটা যাবে, ওই বাউন্ডারি দেখেও হাঁটা আচ্ছা যাবে। চাচি, হ্যাঁ, ওদের আমার নাম কথা কি ছিল? তো তোমরা ভিডিও করিস। না, এটা আমরা জানতেছি, আমরা লিখবো। 7 ভাই পাণ্ডু। হ্যাঁ 7 ভাই পাণ্ডু। তারা কি 7 ভাই ছিল? হ্যাঁ 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 7 ভাই পাণ্ডু, 7 ভাই পাণ্ডু। 7 ভাই পাণ্ডুর ইতিহাস তো আমরা মহাভারতে শুনি। এখানেও এটা ছিল বাবা, এখানে ওই একই ঘটনা। এখানেও ছিল, এখানে ছিল। ওই বাবুরা সব চলে গেছে, যাওয়ার পরে আমাদের এখানকার আর কোনো মূল্যায়ন নাই। এই যে আমার জ্ঞানে আমি এই বাসতলা দিয়ে কিন্তু হেঁটে যেতে কেউ পারতো না। এই বাসতলা দেয়? এই বাসতলা দিয়ে। ওরে বাবা রে। মানে এই বাসতলা তো অন্ধকার, মনে রাতের মতো অন্ধকার হয়ে থাকতো, আর মনে করো যে অনেক কিছু দেখা যেত। আমার জ্ঞানে আমি যেটা দেখেছি জি জি। অনেক কিছু দেখা যেত। তো এখন আর ওগুলা কিছু না, এখন ভাত খেলে ভাত খাওয়া যাবে। ওই যে আমাকে এই শীতলী তলা এখনো আছে। এই শীতলীতলা? হুম। আমি নিজে দেখছি যে হলো বটের গাছ, মনে করো যে ইয়া হয় হাটে বটের গাছ দিয়ে দুধ বের হচ্ছে, আর ওখানে কুকুর আছে চাটা চাটা খাচ্ছে। ওরে বাপরে, বলেন তো এই বটের গাছ ফাটা গেছে, হুম আবার ওই দুধ বাড়াচ্ছে, হুম। আর সেটা আবার কুকুরে চাটা খায়? কুকুরে চাটা খাচ্ছে। ওখানে একটা ধপধপে বুড়ি
সুন্দর হয়ে বসে আছে। এটা আপনি নিজের চোখে দেখছেন? আমাকে নিজের চোখে দেখা এগুলা। ওরে আর বাবা ওই রে, দিক দিয়ে হাঁটার মতো 2-3 জন না হলে হাঁটা যেতে কেউ পারত না। তাই না? হ্যাঁ, এটা আমার দেখা, আমার চোখের দেখা। আর এই বাস্তব দিয়ে হাঁটা যেত না। এই রাস্তা দিয়ে হাঁটা যেত না, এই মান্দার নেমতপুর এই রোডে? হ্যাঁ, রোডে হাঁটা যেত না। অনেক কিছু গাছ ছিল, অনেক কিছু গাছ। এগুলা আমার দেখা। মানে জিন বাড়াতো আগে এই রাস্তায়, জিন, ভূত এগুলাই তো। এই জিন ভূত এগুলো। তারপরে ওই যে মোড়ের ওই রাস্তাতে একটা বটের গাছ ছিল, এখন তো ওগুলা নাই। ওগুলো আমার ওগুলা দেখা, আমরা খেলেছি, বসে থাকেছি, ওগুলা আমরা দেখেছি। তখন মনে করো যে তাহলে চাচির মনে হয় বাপের বাড়ি ওইটি, শ্বশুর বাড়ি ওইটি নাকি? আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি আমার ভাগ্যে নাই বাবা। যেটা ও সত্যি আচ্ছা আচ্ছা, কথা। বাপ রে বাপ, তাহলে ওই এটা একটা রাজারই বাড়ি ছিল। হ্যাঁ, তাহলে এই যে খালি খোলা টোলা ছাড়া, হুম, ইটা টিটা ছাড়া অন্য কিচ্ছু পাবে না। তারপরে শুনলাম এই যে মনে করো যে বছর 2 আগে তাহলে না ছিল নুরুদ্দিন গরু বানতে আসে, একটা বুড়ি ওখানে বলে সকালে মনে করো 9টা-10টার দিকে হবে, আসে মনে হয় গরু বানতে আসে, দেখে একটা বুড়ি টাকা শুকাচ্ছে। টাকা শুকাচ্ছে? টাকা। ওরে বাপ, তখন ওই ছেলে দেখে আছে বলে, তখন বলছে, তুই নিবি? তো যতগুলা ধরে, মানে ওর গায়ে তো শুধু একটা গেঞ্জি আর পরনে একটা তো লুঙ্গি লুঙ্গি। আর একটা ঘাড়ের গামছা। তখন বলে, তুই নিবি টাকা? তখন করছে, তো কতগুলা ইচ্ছা, তুই নে। তখন ওর লুঙ্গির গামছায় মাথার প্যান দেয়, ওই যতগুলা পারিছে ওই নিয়ে গেছে, নিয়ে যে গরিব ছিল, বাড়ি ঘর আল্লাহর রাস্তা সব করেছে। করছে। হ্যাঁ, তাহলে আমি বলি, তাহলে ওই পাণ্ডুর ওই ভেঁটাতেই ও সকালবেলা গেছে, দেখেতে যে টাকা শুকাচ্ছে একটা বুড়ি, বুড়ি। এই রোদে টাকা কিন্তু শুকাচ্ছে। বুড়ি আছে, কিন্তু এখনো প্রমাণ যে বরকির বাচ্চা শিয়াল কিন্তু অপরিচিত আছে ওখানে। কিন্তু তাহলে বরকি বান্ধা দিলে বাচ্চা যদি উপরে উঠে, হ্যাঁ, ওই বাচ্চা মরে গেলেও শিয়াল উপরে যাবেও না, বরকির বাচ্চা ধরবেও না। ওই জায়গায়। হ্যাঁ, কিন্তু নিচে জাহান নামে আসবে, ধরে নেবে। ওরে বাপরে, মানে ওই জায়গাতে শিয়ালও মানে ইয়া করবে না, ক্ষতি করে না। উপরে থাকা বুড়ি আছে তো ওখানে একটা। বুড়ি আছে? হ্যাঁ, তাহলে বুড়ির কাছ থেকে টাকা নিয়ে আইছিল? হ্যাঁ দিয়েছে, ওকে ইচ্ছা করেই দিয়েছে। সে আবার রোদের টাকা শুকাচ্ছিল ওই সময়। হ্যাঁ, ওখানে বসে, উপরেই বসে শুকাচ্ছে। তাহলে আমরা যে ওই পারে যাবার চাচ্ছি আসলে কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না বাবা। আচ্ছা আচ্ছা কালমা পড়ে, 2 কালমা পড়ে যাবে, কিচ্ছু হবে না। আচ্ছা, এখানে আপনার বাড়ি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে চাচি, থাকেন, আমরা ওপার যাব। হ্যাঁ যাও। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদটি বাংলাদেশের মধ্যে আমি জানা মতে যে আমাদের দিনাজপুর মহারাজার বাড়ি। আমি মনে করি যে বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ দ্বিতীয়তম যদি রাজার কোনো বাড়ি যদি থেকে থাকে তাহলে হতে পারে এই পাণ্ডু রাজার বাড়ি। এই পাণ্ডু থেকে হয়েছে পাণ্ডব। এই জায়গার অনেক ইতিহাস রয়েছে। আমি যাই আর কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কারণ এই জায়গার অনেক অলৌকিক ঘটনা রয়েছে। যেমন এই জায়গাতে কোনো ভাত ফোটে না, এই জায়গাতে কেউ ভাত রান্না করতে পারে না, কারণ এটা হচ্ছে 5টা পাণ্ডব, মানে যেই রাজপুত্র যে ছিল, যেই 5 জন, তারা কিন্তু পাণ্ডব ছিল, অভিশাপের কারণে পাণ্ডব ছিল, তাদের কোনোদিন পেট ভরে না। আর তাদের একটা অভিশাপের কারণে তারা কিন্তু এই জায়গাতে মনে করেন যে এমন একটা অভিশাপ নেমে আসছিল, তো তার কারণে এই জায়গাতে এদিকে তো সবসময় এটা দেখাও। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি এই যে বিশাল বড় রাজপথ, আমি যদি এইভাবে ঘন্টার পর ঘন্টা যদি আমি যাই তো ফুরাবে না, আসতে থাকো ধীরে ধীরে। তো এই জায়গাতে বলে নাকি একটা অলৌকিক একটা কাহিনী, আজ পর্যন্ত এই জায়গাতে কখনো রান্না করলে চাল কখনো ভাত হয় না, ফোটে না। তো কয়েকদিন আগেও এই পাশে একটি বাড়ির থেকে স্বপ্নে দেখাচ্ছে যে তুই যদি মানে ওই যাকে স্বপ্ন দেখাচ্ছে, তুই যদি ওখানে যে যদি রান্না করে যদি চাল ফুটাতে ফুটে কিন্তু ভাত যদি রান্না করতে পারস, তাহলে তোকে কোটিপতি বানা দেবো। মানে এখানে অনেক গুপ্তধন রয়েছে, সেটা কিন্তু অলৌকিক বলে এই বুড়ি তাকে দিয়ে দিবে। এখানে একটা বুড়ি রয়েছে, আজও কিন্তু দেখা যায় টাকা শুকাই রোদে, ঠিক আছে? তো এই বুড়ি তখন স্বপ্নে দেখায় এই পাশের একটা গ্রামের, আমরা তার কাছেও শুনবো জানবো। তো
তাকে বলে যে তুই যদি এই পাণ্ডবের যে রাজপ্রাসাদের ওখানে যে চুলা করে রান্না করে ওই পাতিলত যদি চাল থেকে ভাত ফোটাতে পারোস, তাহলে এখানকার ধনরত্ন সব তোকে দিয়ে দেওয়া হবে। তখন হ্যাঁ আমি পারবো। তখন জাল শুরু হলো একটা পাতিলত করে। সেই সন্ধ্যার থেকে শুরু হয়েছে এই পাতিলত জাল দেওয়া। বলা হচ্ছে সকাল হয়ে গেছে, 7 মুন খড়ি ফুরানোর পরেও কিন্তু সেই চাল চালই রয়ে গেছে। বাট আপনারাও কিন্তু আজও পরীক্ষা করতে পারেন, আজও কিন্তু এই রীতি কিন্তু চালু রয়েছে। তো এই পাণ্ডব রাজার যে রাজপ্রাসাদে, এখানে কিন্তু পরতে পরতে প্রত্যেকটা জায়গা কিন্তু রহস্য ঘেরা। কিন্তু এখানে এসে কেউ বেদবি করবেন না, কারণ স্বয়ং দেব দেবীরা এটা কিন্তু আজও কিন্তু এটা এই জায়গার সাথে তাদের কালেকশন রয়েছে। মহাভারত গ্রন্থে উল্লেখ রয়েছে এই সেই রাজার কথা, যে রাজা পাণ্ডব রাজা। আর এই পাণ্ডু রাজা বা পাণ্ডব রাজা, সেই হচ্ছে তার স্ত্রী ছিল সেই হস্তি। হস্তি কিন্তু সে কিন্তু মারা যায়। তো মারা যাওয়ার পরে কিন্তু নিঃসন্তান এই রাজা, যে পাণ্ডব রাজা, এই পাণ্ডু রাজা ছিল নিঃসন্তান, কিন্তু সে ছিল বীর, বীর একজন যোদ্ধা, এবং অনেক মানে তারা কিন্তু দেবতাপন্থী। তো এমতো অবস্থায় কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, পরবর্তীতে যখন স্ত্রী ভেঙে যায়, ওরে বাবা রে, এখানে আসার সময় বলছে ভাই এখানে একটা করে অজগর থাকে, সে মানুষের মতো মোটা মোটা। তো এই যে তার প্রমাণ, এই যে দেখেন, এই যে দেখেন, ভালো করে দেখেন। আমি যদি বলি, এই যে দেখেন, এই যে দেখেন, এটা কি? সাপের কলস। এই যে দেখেন, ওই যে দেখেন, এই মোটা মোটা সাপের কলস, এগুলো সব সাপের কলস। এই যে দেখেন, এখানে যে আসতে নিষেধ করছে, বলছে যে সাপ সাপ আর সাপ। এই যে আমি ধরে রয়েছি, এটা কিন্তু সাপের কলস। এই যে আমার পায়ের নিচে এই মোটা সাপ সর্মকার চলে যাচ্ছে। তো এরকম একটি ঘটনা, আমরা অলৌকিক একটা জায়গাতে রয়েছে, এখানে যদি একটু যদি ডিসপ্লেস হয়ে যায়, তাহলে হয়তোবা ঘটে যাবে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট। তো আমি আপনাদেরকে আবারও কিন্তু আমি এই পাশ দিয়ে যাব, এই আমি যদি এইভাবে কথা বলতেই থাকি ঘন্টার পর ঘন্টা, তাহলে কিন্তু কথা শেষ হবে না। কিন্তু একটা কথাই, যে এখানে যে রাজার বাড়ি ছিল, সে আবার মান্দা উপজেলার, এটা কেউ জানে না, এটা কেউ জানে না। এটা অতীব তাড়াতাড়ি সংস্কার করা দরকার। আর এই জায়গার সংস্কার করলে অবশ্যই হতে পারে দর্শনীয় জায়গা হতে পারে, এখানে অনেক লোকজন আসবে দেখার জন্য। এগুলো খালি মনে করেন যে খালি ইটে ভরা। এই যে দেখুন, এই যে আমার হাতের, হ্যাঁ, প্রচুর ইট, ইট পাটকেল ছাড়া কিছু না। আর এখানে বলা হচ্ছে যে শত শত বর্তমান যে গুপ্তধন, কোটি কোটি টাকার গুপ্তধন কিন্তু এখানে রয়েছে। তো এই জায়গাতে কিন্তু যে দেখাশোনা করে, সে হচ্ছে একটা বুড়ি। সেই বুড়ি বলে নাকি এমন একটা ভয়ানক বুড়ি, এই বুড়িকে যাই দেখতে পাবে সে কোটিপতি হয়ে যাবে। মাঝের মধ্যেই বলে নাকি এখানে টাকা শুকায়। তো এই যে দেখুন, আমি কিন্তু হেঁটে যাচ্ছি, আমার পিছনে দেখেন কত বড় উঁচু এই প্রাসাদ। তো আমি আপনাদেরকেও বলবো, ঠিক মান্দা উপজেলা যে থানা কালিকাপুর বাজার রয়েছে, বাজার থেকে 2 কিলোমিটার পশ্চিমে, ঠিক ইটভাটার পাশেই, নদীর পাশেই কিন্তু এই প্রাসাদটি। আমি এখানকার স্থানীয়দের সাথে এখন কথা বলবো, জানার চেষ্টা করব যে আদৌ সেই বুড়ি এখানে টাকা শুকায় কিনা। থাকুন আমার সাথে। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, কত বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই প্রাসাদটি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা। আর এই যে দেখুন কিভাবে ইট পড়ে রয়েছে, মানে এটা তো একটা প্রাসাদ। এই যে দেখুন শত শত ইট পড়ে রয়েছে, দেখেন, এই যে দেখেন, এই যে কি লম্বা একটা ইট পড়ে রয়েছে, কতদিন আগেকার ইট পড়ে রয়েছে। তো আমরা বিশাল বড়, যে দেখেন চোখ যত দূর যাবে ততই বড় কিন্তু এটা একটা প্রাসাদ, বিশাল বড় প্রাসাদ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এত বড় জায়গা জুড়ে নিয়ে যে এত বড় একটা রাজপ্রাসাদ, এরকম একটি পরিত্যক্ত জায়গা গ্রামের মধ্যে, আসলে অবাক হয়ে গেলাম। এই প্রথম ইউটিউব ফেসবুকে আমি নিয়ে আসতেছি দর্শক বন্ধুরা, ঠিক আমাদের মান্দা উপজেলা সেই সবচেয়ে বড় যেই হিন্দু ধর্মের গ্রন্থ যা বলা হচ্ছে মহাভারত, আর এই মহাভারতেই প্রথম সূচনা হয়েছে। আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, সেই রাজা এই পাণ্ডু রাজা এবং তার স্ত্রী হস্তি, এদেরকে নিয়েই কিন্তু এই মহাভারতের কিন্তু সৃষ্টি। তো এই যে দেখুন কি একটি অবস্থা, বিশাল বড় একটা রাজপ্রাসাদ। ভাই এটা কি পাচ্ছেন? কুষ্টি পাথর। হ্যাঁ, কুষ্টি পাথর। এই পাণ্ডু ভেটাতে কি পালেন এই রাজার বাড়ির? কুষ্টি পাথর। কুষ্টি পাথর। কিন্তু লা হবে না ভাই, যদি এটা যদি কুষ্টি পাথর হয় তাহলে আমার কিন্তু কত দেখ, কারণ তো একসাথে আসছে। কে কে আপনি জানেন যে এখানে মানে 6 গাড়ি, হ্যাঁ 6 গাড়ি লাড়কি বা খুঁড়ি হ্যাঁ
জাল করেছে, কিন্তু পানি গরম করতে পারেনি এই জায়গা এই জায়গা। আচ্ছা, এই যে পাণ্ডু যে রাজা ছিল, তার 5টা পুত্র ছিল, 5টা পুত্র বলে একটা বউ, হয় এটারও কাহিনী আছে। কি একটু বলেন তো কি? মানে তারা তো ধর্ম প্রচার করতে যেত। হ্যাঁ, তো ধর্ম প্রচার করতে গেলে তো যেমন বেশ, শব্দ বেশ, মানে ফকির, মানে এইভাবে যেত। হ্যাঁ, তারা ফকিরের বেশে ছিল। হ্যাঁ, তো ফকিরের বেশে যাওয়ার পরে হ্যাঁ, তো তারা কি করে, একজন রমণীকে তারা বিবাহ করে। হ্যাঁ, তো হ্যাঁ, বিবাহ করে আসার পরে তো মাকে বলছে, মা আজকে তো আমরা আসছি ভিক্ষা করে বা যেটাই হোক নিয়ে আসছি। তো মায় বলে কি, তোমরা 5 ভাই ভাগ করে নাও। হ্যাঁ, ওই বউকে ভাগ করে হ্যাঁ, দেবে। তখন তো মায়ে বলিছে যে তোমরা 5 ভাই ভাগ করে নাও। আর মায়ের কথা তো তারা ফালাবে না, না, এই জন্য তারা কি করে, ওই 5 ভাই একটা স্ত্রীকে নিয়ে সংসার করে খায়। পরে মা বুঝতে পারে যে এটা এই ঘটনা। মা পরে ভুল করলেও কিছু করার নাই, কারণ মুখ দিয়ে যেটা বেড়া যায় সেটা আর কখনো ফেরানো ঢোকে যায় না। না। বন্দুকের গুলি যদি বাইর হয়, ওই গুলিকে ভিতর করে আর ঢোকানো সম্ভব না। আচ্ছা, এখানে বলে নাকি একটা বুড়ি বলে টাকা শুকাই, হ্যাঁ, হ্যাঁ, শুনেছি, টাকাও পাইছে। কে পাচ্ছে? ওই দাঁড়া ওপার করা একটা মানুষ কিভাবে পেলো? ওই টাকা এখানে আসছে, গরিব মানুষ, তখন দেখা যাচ্ছে বুড়ি টাকা শুকাচ্ছে। হ্যাঁ, তখন বুড়ি ডাক দেওয়া কয় যে এদিকে আসো। হ্যাঁ, গেছে, কয় টাকা লাগবে তোমার? ওর কাছে হয়। তখন ওকে বলছে যে এর থেকে যা মন চাই লিয়া যা। তখন নঙ্গি পরা ছিল লোক, নঙ্গির আর গুছায় যত পারিছে টাকা লিয়া গেছে, লিয়া যায় বাড়িও করেছে। মানে সে এখন স্বাবলম্বী। স্বাবলম্বী। হয়। বাপরে বাপ, আপনি তো আজকে স্বাবলম্বী হয়ে গেলেন ভাই। একসাথে যখন আসছি তখন এটা আমি কিন্তু অর্ধেক আমাকে দিতে হবে। কিন্তু ভাই এটা নিব না আমি। না, কেন নেবেন না? আমাকে দেন। কারণ নেন না, নেওয়া কেন? যাবে না। কারণ ঘটনাটা কি? দেখেছেন যে অর্ধেক দামি একটি কুষ্টি পাথর, হ্যাঁ, কিন্তু এই পাথর নেওয়া হবে না তো। কেন সেই? কারণ আপনি বুঝেন, 6 গাড়ি, হ্যাঁ, 6 গাড়ি লাকড়ি জাল করে যেখানে এখনো, হ্যাঁ, এখন আপনি এটা চুলা করেন, মানে পানি গরম করতে পারবেন না, ভাত তো দূরের হয়। এই জায়গায় এই জায়গা কি একটা অবাক কাণ্ড! এটা এখনো আপনি দেখেন, এই চুলা করেন করে খড়ি জাল করেন, হবে না? জীবনে ভাত কেন হবে না? হবে না। হ্যাঁ, কেন হবে না? এটা অলৌকিক ঘটনা, ঐশ্বরিক ঘটনা আছে। যেহেতু দেবদেবীর কালেকশন হ্যাঁ। রয়েছে এখানে। ভীম, ভীম, মহাভারতে অর্জুন। ভীমের নাম শুনলে মানে কতক রাজা কি বলতো, হিসু করে দিত ওরে ভীমের বাবারে। কথা শুনলে। হ্যাঁ, যে ভীম ছিল মহাযোদ্ধা। জি জি। এই ভীমরাই তো এই জায়গায় ছোট থেকে বড় সড় হচ্ছে। এই রাজপাড়া এখানে। দেয় এখন দেশ ভাগ হচ্ছে, মানে এটা বাংলাদেশ। ও। আগে কি বাংলাদেশ ছিল? না, আগে তো ওই ভারতের অংশ। জি জি। এটা মহাভারত। হ্যাঁ, সিনেমা কল্প কাহিনী দেখেন না, মহাভারত প্রচার করে। হ্যাঁ, এই সেই মহাভারতের, এই ভীমের সেই রাজপ্রাসাদ এটাই। এটাই। এই বাংলাদেশে, এই নওগাঁ জেলার মান্দা উপজেলায়। ভালাই নিলেন। বাবারে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি সেই প্রাসাদ থেকে ঠিক বিলের মধ্যে আর একটি রাজপ্রাসাদ আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে পুরো বিল জুড়ে নিয়ে কিন্তু ছিল একসময় শহর বা রাজধানী, বা এই বিলটা পুরো। তবে এই জায়গাতে যে সামনে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছি আমরা, যেখানে যাচ্ছি ধানের জমির মধ্য দিয়ে, তো ওখানে গেলেই বুঝতে পারবেন আপনারা যে এই জায়গাতে যে মহাভারত যে প্রথম রচিত হয়েছিল, এখান থেকে মহাভারতের লেখা যে শুরু, সেই মহাভারত কাব্যের যে প্রথম যেই রাজার নাম লেখা হয়, সেই কাহিনী সেটাই হচ্ছে এই পণ্ডু রাজা। পণ্ডু মানে পাণ্ডু রাজা। আর এই পাণ্ডু রাজার যে 5টা পুত্র, অলৌকিকভাবে সেই 5টি পুত্র হয়। আর এটা এমন একটি বড় রাজপ্রাসাদ ছিল যে পুরো গ্রাম নিয়ে খালি প্রাসাদ আর প্রাসাদ। তার নমুনা কিন্তু আপনাদেরকে দেখাবো। ঠিক, হ্যাঁ, বিলের মধ্যে আসছে এটিও ইট। ওরে আল্লাহ রে, এই যে দেখেন, হ্যাঁ, এতে দেখেন, তাই তো, এতে দেখেন, এগুলো জমির যে ধান চাষ হয়, এতে দেখেন ধানের ভিতরে দেখেন ইট, এই যে ওই দেখেন। হ্যাঁ, মানে এখানে পুরো বিলটাই মনে করেন যে ইট আর ইট। হ্যাঁ, আর এই যে দেখুন, এখান থেকে যদি আমি দেখাই, এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন পুরো কিন্তু যে এখানেও যে প্রাসাদ ছিল সেটা কিন্তু আর বলার। আমি এই পাশ দিয়ে যাবো, একটু কাছে থেকে আপনারা যদি দেখাই, এই যে দেখেন আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে, এই যে দেখেন। তো এখানেই যে প্রাসাদ ছিল, আর গোটা বিল জুড়ে নেই, আমি যে ধানের ভিতর দিয়ে যাচ্ছি সেখানেই কিন্তু ইট পাটকেল, পুরো বিল জুড়ে নেই কিন্তু ইট পাটকেল। তার প্রমাণ এই যে দেখুন, ধানের ক্ষেতের মধ্যে এই যে দেখুন 3টা ইট, এই যে দেখতে পাচ্ছেন। তো এরকম একটি পরিস্থিতি। আমি
আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই এই যে দেখুন, আমি বলতে বলতে যে দেখেন এখানে চলে আসছি ঠিক বিলের মধ্যে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমি আর বেশি দূরের দিকে যাব না। এই যে দেখেন ঠিক এই জায়গাতে, এই যে দেখেন এখানেও যে প্রাসাদ ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমি যদি জুম করে দেখাই, এই যে দেখেন, এই দেখেন এখনও গাঁথনি বা ইট কীভাবে এভাবে রয়েছে। আমি যে একদম বিলের মাঝখানে রয়েছি, ওই প্রাসাদ থেকে অনেক দূরে। আর ওখান থেকে একটা চাষিমা বললেন যে এই পুরো বিল বা গোটা গ্রাম নিয়েই কিন্তু এতই বড় রাজপ্রাসাদ ছিল। আর এখানে যেই প্রাসাদগুলো ছিল তার কিন্তু নমুনা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আমার এই পাশে, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রাসাদ, ইট বা সেই পাঁচির সব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আর এই যেই ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটা ধানের ভিতরে এখনও কিন্তু কৃষকরা কিন্তু হাল চাষ করতে অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। কারণ আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এই যে দেখুন, এই যে দেখেন এগুলো যদি টিলারের ফালের সাথে যদি ইয়া হয়, শুধু এটাই নয়, এই যে দেখেন আমি বসছি, দেখেন ধানের ভের ভিতর থেকে, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এরকম ইট পাটকেল শত শত হাজার হাজার ইট পাটকেল এখানে কিন্তু মনে করেন যে পড়ে পুরো বিল জুড়ে নিয়ে। তো এখানে সেই পাণ্ডু রাজার যে প্রাসাদ ছিল এবং বিশাল বড় রাজপ্রাসাদ আমি আপনাদেরকে দেখালাম। আর এখনও কিন্তু একটা অংশ বিলের মাঝখানে যে এখানে রয়েছে। আর এইভাবেই এই ইতিহাসের সাক্ষী বলে দেয় যে এখানে পাণ্ডুনগরের পাণ্ডু রাজার যে পাণ্ডব রাজার যে বাড়ি ছিল এটা। আর এই যে দেখুন এখানেও, এই যে দেখেন, এই যে দেখেন ইট, খালি ইটে ভরা, সব ইট পাটকেল এগুলো সব। হ্যাঁ ভাই, এই যে আপনার পিছনে যে এই যে রাজপ্রাসাদের একটা অংশ দেখতে পাচ্ছি, হ্যাঁ পাণ্ডু রাজার, একে বিলের মাঝখানে বলা হচ্ছে পুরো বিল জুড়ে নিয়েই কিন্তু প্রাসাদ ছিল। তো এখানে ওইটুক কাটতে পারেনি কেন? শুনলাম যে ওটি বলে নাকি কাটতে যা বিপদ হয়েছে তাদের। কাটতে 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 এটা পুরোটাই রাজপ্রাসাদ ছিল। হ্যাঁ, মানে কাটতে কাটতে সেখানে স্বর্ণ অলংকার তো মূর্তি এগুলো তো পাইছেই তারা। হ্যাঁ, তারা নিয়ে কোটিপতি। হ্যাঁ, এখন এগুলাও কিন্তু চাষের জমি বানাইছে, দেখেন ইট মিট পরে আছে, হ্যাঁ, হ্যাঁ, দেখলেন। হ্যাঁ, আর ওখানে যখন কাটতে কাটতে গেছে হ্যাঁ, তখন তাদেরকে স্বপ্নে দেখাইছে, তুই যদি এটা কাটিস হ্যাঁ, তোর বংশ একটা সারখার করে দিব, একে নির্বংশ করে দিব, তুই জীবনে বাঁচাই থাকতে পারবি। এই জমি আলাগ। হ্যাঁ, তুই সম্পদ দিয়ে কি করবি? ওরে বাবা রে, সম্পদ দিয়ে কি করবি? তোর বংশ গোষ্ঠী শেষ। আমি ভয় পেলাম। এই জন্য ভয়ের ছুটে হ্যাঁ, ওটা অতাকা সব কাটিছে। দেখেন এই বিলা পুরোটাই পাশাত ছিল, দেখেন শুধু ওটুক জায়গা হ্যাঁ, কাটতে পারেনি, ভয় তারা কাটেনি। এবং ওরে তাদের বাবা। সাথে অলৌকিক এমন এমন ঘটনা ঘটিছে। হ্যাঁ, তারা শুনেছি যে পাশের আর একটা জমি ছিল, হ্যাঁ, মানে অনেকদিন পরে, মানে চাষাবাদ কিছু করেনি, ফেলা থুছে, পরে আরেকজনের কাছে বিক্রি করে দিছে। ওই জানে না ওই জমি কিনেছে, ওরে যাই বাবা। জমি কিনেছে তাই কাটপার গেছে পরে আবার, ওরে যে বাবা। দেখ কাটা জমি বানামু এতখানি, মানে চতুর্দিকে এতখানি থোয়া লাগবে কেন, বেশি নয় কিন্তু হ্যাঁ। ওই এক দেড় শতক হবে, তো এতটুক থুয়ে আবার লাভ কি? যাই কাটবার যায় তাই মরে। যাই কাটবার যায়, যাই কূপ দেয়, মুখ দক্ত ওটা শুরু। ওই। পরে বাবা মাফ করে দাও, ভুল হয়ে গেছে, পরে মাপ সাপ চায়, তারপরে আর কাটে না এটা কেউ। আচ্ছা, আপনি কি এই 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 বংশের রাজার উত্তরাধিকারী নাকি, যে বললেন? মানে সব মুখস্থ আপনার? বলাই যাবে না, কারণ আমার বাড়ি এখানে, তাই? উত্তরেশ্বরী হতেও পারি, কারণ পূর্বপুরুষ তো জানেন, মহাভারতের ঘটনা তো অনেক আগের ঘটনা। হ্যাঁ, এই যে আসলে আমি এই যে দেখেন এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে, এটা পুরোটাই কিন্তু রাজপ্রাসাদ ছিল। আর এখানে আর একটা বিষয় হচ্ছে যে, এই দাঁড়াও, এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই জায়গাতে, ঠিক এই জায়গাতে কেউ কিন্তু ঘর বাড়ি তুলতে পারেনি। ঘর বাড়ি করতে আসলে তাদের কিন্তু বিপদ হয়েছে, খুঁটি পুঁততে পারে না। তো এটা এখন মালিকানাধীন হলেও লাভ নাই, কারণ এটা হচ্ছে একটা মৃত্যুপুরী। কারণ এখানে যাই খুঁটে পুঁতে বা বাড়ি করার চিন্তা ভাবনা করে, তার লাখ মুখ দেওয়া অক্ত উঠে কিন্তু মারা যায়। তো আসলে এটা এমন একটি জায়গা বা বিশাল বড় যে রাজার বাড়ি, আর এটা একটা বিপজ্জনক একটি এলাকা। আর এখানে মানে সর্পরাজ্যের সবচেয়ে বড় যেই সাপগুলো এখানে কিন্তু বসবাস করে, তার প্রমাণ কিন্তু আমি দেখাচ্ছি। বিশাল বড় একটা রাজবাড়ি এটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন বিশাল বড় রাজবাড়ি, এই যে
দর্শক বন্ধুরা, এমন একটি ভয়ঙ্কর একটা জায়গাতে আপনাদেরকে আমি এখন নিয়ে আসলাম। ঠিক এই প্রাসাদের পাশেই কিন্তু একটা পরিত্যক্ত অবস্থায় সেই প্রাচীন আমল থেকে এখানে একটি মন্দির পড়ে রয়েছে। বলা হচ্ছে এখানে কোনো মানুষ আসে না, এখানে বলে নাকি দিনে দুপুরেই বলে নাকি ঘটতে থাকে অনেক অলৌকিক ঘটনা। এই যে দেখুন একটি পরিত্যক্ত একটা এখানে দেখেন একটা অলৌকিক পাথর রয়েছে। আমি পাথর পুরোটাই কিন্তু কুষ্টি পাথর এই জায়গাতে। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এই কুষ্টি পাথরটা কোনটা, দেখেন এই দুইটা গাছ রয়েছে, ঠিক এই দুইটা গাছের ভিতরে আপনারা একটু আস্তে করে তাকিয়ে দেখবেন। এই যে দেখুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, এই যে এই যে এই যে এই যে এই যে চারকোনা, এটা হচ্ছে কুষ্টি পাথরের এখানে একটা চারকোনা একটা পাথর রয়েছে যে ঠিক এই গাছের নিচে। আর এই জায়গাতে কিন্তু কেউ কখনো আসে না, এই পাথরে যারা হাত লাগাছে তাদের হয়েছে মৃত্যু। এই যে দেখুন, শেষ পর্যন্ত এই ঘরে কেউ সংস্কার করেনি, কারণ তারা আপনজন তারা হারাইছে। কারণ অনেকের ভাতিজা, অনেকের ছেলে তারা কিন্তু এই জায়গাতে মারা গেছে। এই যে দেখুন সেই ভয়ঙ্কর একটি বেল গাছ, যে বলা হচ্ছে এই ছাঁচি বেলের গাছ, অদ্ভুত একটা গাছ। এই যে দেখুন, এই যে দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন কি একটি অদ্ভুত গাছ। আর এই সেই মন্দির, এই যে দেখুন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এই ঘর কোনো সংস্কার করা হয়নি। আর এর ভিতর আছে সেই অলৌকিক পাথরটি, যেই পাথরের উপরই হয়তো বসে রাখতেন হয়তো বা মা কালী বা মনসা, যে কোনো একটা প্রতিমা কিন্তু এই জায়গা ছিল। এই যে দেখুন এই জায়গায় ওই যে পাণ্ডুর ভেটা, ওই পাণ্ডুর ব্যাড, তো ওই জায়গার আসলে কি ইতিহাস বাবা? ওখানে ইতিহাস, ওখানে আগে অনেক কিছু আসলো, হ্যাঁ এখনো আছে। ওই চ্যাংড়া ফাংড়া ভাত, চ্যাংড়া ফাংড়া মানে আমার বড় বেটা আর একটা মানুষ হ্যাঁ হ্যাঁ ভাত ফুটে খাবার গেছিল, হ্যাঁ হ্যাঁ ভাত ফুটেনি, ওই জায়গায় চাল ফুটেনি, কারো পেটের বেদনায় গগাচ্ছে। আমার বেটার তো বড় বেটার তো হাগা বমি হয়ে জীবন যায়। তাই কবিরাজপত্তি ঝাড়া করে ডাক্তারপত্র দেয়, স্যালাইন করে ভালো হয়েছে। তাই তো এখন ওর থেকে ওই পাণ্ডবের বেড়ার যতখানি এরিয়া আছে, হ্যাঁ হ্যাঁ পেচ্ছাপ পায়খানা কিচ্ছু নাই ওখানে, তাই কিচ্ছু নাই, ভাত ঢেলে খাওয়া হবে। কিন্তু এখনো আছে, বস্তু আছে। ওই বস্তু মানে জিন ভূত নাকি? ওই জিন ভূতি। তাই ওই জায়গার জিন ভূতও থাকে? হ্যাঁ, আচ্ছা, ওখানে বলে একটা বুড়ি মা থাকে। ও মানুষে তো বলে আমরা দেখিনি বাবা, কোনো দিন আমরা দেখিনি কেউ। মানুষে তো বলে আগে আমার এখানে বাড়ি ছিল, ওই যে ভাটার আমার শ্বশুর বিয়ে দিয়ে নিয়ে এসছে, আমরা হিন্দু মানুষ তো ওটা এক্সচেঞ্জ করে পার্টি করে ইন্ডিয়া চলে গেছে, পরে আমরা আসছি। তো ওই আমার শ্বশুর গল্প করতো, তাই বাবুরা নাকি ওই ওই ভিতরে কীর্তন হতো, দৈনিক প্রতিদিন কীর্তন হতো। হ্যাঁ হ্যাঁ এই পাণ্ডবের ব্যারেক থেকে এক ভদ্রলোক এই এই যে জল আছে, জি জি, হাইটে চলে যেত। এই জলের উপর দিয়ে? হ্যাঁ, হাইটে চলে যেত, একেবারে সাদা ধবধবে কাপড় পরে, একবার কি সুন্দর। ওই জায়গাতেই? না, ওই কীর্তন বাড়ি যায়, ও কীর্তন বাড়ি যায়। কীর্তন যখন জুড়ে তখন যায়, কীর্তন যখন আসো বন্ধ হয়ে যায় তার আগেই চলে আসে। আচ্ছা আচ্ছা, বাবুরা তখন করছে কি, একদিন সাথে আসছে, আসা দেখাতে এইরকম গত পাথর দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ ওই দেখে চলে গেছে। ওই সাতানি বাবু, উপেন বাবু, পদবাবু, ওরা মেলাই বাবু ছিল। জি জি, তখন ওই সাতানি বাবু যখন ওই ভদ্রলোক যখন চলে গেছে, কীর্তন বসছে আসরের যায়, জি জি, তখন ওই পাথর ছড়ায় সোনা দানা জোড়া মোষের গাড়ি করে নিয়ে চলে আসছে। ওরে বাবা, নিয়ে আসে আমার গায়ের মধ্যে দাঁড়িয়ে আর বলেছিল যে সব নিয়ে যাও, আমার সোনার হোঁকা আর কলকি তুমি নিয়ে যাও না, হ্যাঁ সোনার কলকি ফোঁকা সোনারই সব কিছু। তাই তো দেয়নি তো, তো বলেছিল যা নিয়ে যা, তে তোরে ভাগ্য হবে না, জি জি, তোরে ভাগ্য হবে না, কত দালান বাড়ি সমান হয়ে যা, মানছে ঘুঘু চলছে, হাগা মোটা পেচ্ছাপ করা, মরিয়া ফুটা সব খাই, কেউ নেই। একটা যে ওষুধ করে আর যে একটা ছাগলের মুখে দেবে সেগুলার নেই, ইন্ডিয়ার যা একেবারে সমান হয়ে গেছে, তাই সমান হয়ে গেছে। আচ্ছা ওই আচ্ছা, পাণ্ডবের বেড়ের গল্প, ওই পাণ্ডবের যে ভেটারের গল্প শুনি। পাণ্ডবের বেড়ের গল্প বই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিদা, হ্যাঁ ওই ভিটায় বলে ভাত রান্না করলে বলে ভাত রান্না হয় না? হ্যাঁ হয়, আমার ছেলেরা রান্না করে খাবার গেছিল। এ আপনার ছেলে? ও আমার বড় আপনার ছেলে? ছেলেই হ্যাঁ, আর একটা বুড়া মানুষ কইছে দাদু চলেন দিদি ভাত রান্না করে, ভাত তো সিদ্ধ হয়নি, কারো পেটের বেদনায় দৌড়াই মারাই করে, আর আমার বেটার তো পেট পায়খানা আর বমি করে একেবারে গড়া গড়ি গড়া
ভিজা গাওয়ার পরে ওটি মানসিক করে আসা কবজপত্র করে আসে, দেখেন ভালো হয়েছে। এটা কতদিন আগে? এই বছর 2-3 হলো। এই বছর দুয়েক আগে? হ্যাঁ, এখনো আছে, এখনো কেউ ভাত ফুটাতে পারবে ওই জায়গায় ওই জায়গায়। মানে আমরা যদি এখন যাই ভাত ফুটবে না? না না ফুটাতে আমাদের অসুবিধা হয়ে যাবে। না না অসুবিধা হয়েছে, আপনার এই ভিতর থেকে এমন একটা আবেগ আসছে, তখন দুটো নিজের না রেস করে চলে যায়, তখন একটা কেমন একটা তাহলে খোলা হয়ে যায়। ওখানে আপনার ছেলে ভাত ফুটাতে যায়, আপনার ছেলেরই অসুখ হয়ে গেছে। অসুখ মানে ওখান থেকেই ভাগা বমি হতে হতে ঘুরে পরে আপনারা ওঝা কবিরাজ ধরা ভালো করেছেন। আমরা ভিজা গাওয়ার পরে যখন মানসিক করে বাড়ির থেকে খিচুড়ি নিয়ে যায়, রান্না করে মানসিক খাওয়া দিয়ে এসছি। বাপরে বাপ, তাহলে তো অনেক ভয়ঙ্কর জায়গা ওটা, জাগ্রত জায়গা। আমার গায়ের মধ্যে সে যে আপনারা তো দেখেননি, সেই ওটা তো জাগ্রত জায়গা। তাহলে জাগ্রত জায়গা। তাহলে ওখানে কি এখনো দেবতা থাকে নাকি? এখনো আছে, এখনো পান্ডু ওরে, পান্ডু পাণ্ডবের ভীম ব্যাড অর্জুন, ব্যাড। হ্যাঁ, ভীম অর্জুন আরাই মনে 5 হয়। ভাই পাণ্ডব, 5 ভাই পাণ্ডব, বাপ রে বাপ। 5 ভাই পাণ্ডব এখনো আছে। এখনো ওই মনে করেন যে ওখানে মানে কোনো পায়খানা নাই, পেচ্ছাপখানা কিছু, ওই এরিয়া ঘুরে আসেন কে পেচ্ছাপ পায়খানা কিচ্ছু পাবেন না। তাই না? না, ওখানে বসতে বসে তাস খেলে, শুয়ে থাকে, সব ইয়া করে। আগে কি সুন্দর পাটাগনা ছিল, কি সুন্দর ইয়া করা ছিল, এখন সব আস্তে আস্তে মিশে যাচ্ছে, ও, আস্তে আস্তে মিশে যাচ্ছে। যে ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই যে দুটা গাছ দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে একটা চারকোনা অলৌকিক পাথর, একদম কুষ্টি পাথর। যদি কেউ আপনারা অরিজিনাল কুষ্টি পাথর দেখতে চান, তাহলে চলে আসবেন এই পাণ্ডু রাজার যে রাজপ্রাসাদ, ঠিক তার পাশেই। এই যে দেখুন, আমি আসলে ভিতরে যাব না, কারণ এটা একটা পরিত্যক্ত জায়গা। এই যে দেখুন, এই গাছের এই গোড়ার মধ্যে এই জায়গাতে কিন্তু রয়েছে, ওই যে দেখুন। তো আসলে এই জায়গাটা একটা ভয়ঙ্কর একটি জায়গা, পরিত্যক্ত জায়গা। আর এখানে কিছু অদ্ভুত অদ্ভুত গাছ রয়েছে। আর এই জায়গাতে আসলে যেহেতু এখন ভরপুর দুপুর, এখানে কেউ নেই, একদম শ্মশান, মরুভূমি। আমি যে কোনো কাউকে থেকে শুনবো, জানবো, ইন্টারভিউ নেব, এরকম কেউ নেই। যদি থাকে আমি জানবো, এই জায়গা সম্বন্ধে থাকুন আমার সাথে। পরে শব্দ যখন বন্যা আসে, কি শব্দ, এই বন্যা আসলে শব্দ হয়, শব্দ একটা কি শব্দ। নৌকার গয়না আসলে ওখানে সাত পা করে যদি কিছু না দেয়, ওখানে ডুবে গেছে। এখন দেখেন সেই জল এখন গোটাই শুকায় যাচ্ছে। এবার ওই বৃষ্টি হলো না কার্তিক মাসে, হয়। রাস্তাতে এই জল আর শুকায়নি। ওরাও মাছ মারতে পারেন, ওই ধাওয়া, এখন ওই ধাওয়ারা মাছ মারছে। কালকে একটা মরা মরছে ওই বলছিঙ্গে, ওখানে পড়াইছে, ওখানেই মাছ। আমরা তো মনে করেন দিলে সোনা দেয় না দিলেও খাবো না। তাই তো মরা যেত পোড়াই। ওই যে কালকেই পড়াইছে, দেখেন দেখছেন না, রামা বলি ধুতি খুলাচ্ছে, ইরে আল্লাহ রে, তাই তো। কালকেই পড়াইছে, দাও দাও করে আগুন জ্বলিচ্ছে, ওরা মাছ মারছে। কেমন করে খাবে বাবা, মানুষের নিয়ে যাচ্ছে হবে, আমাকে ওগুলো রুচবে না যাই। এই পাণ্ডব রাজা বা পাণ্ডু রাজার আসলে কাহিনীটা কি, এখানে কি? আমি তো আসলে ওইভাবে দেখি নাই, আমি পূর্বপুরুষদের মুখে আসলে শুনেছি। শোনা এগুলো গল্প যে 5 ভাই পাণ্ডব ওনারা কিছুদিনের জন্য এখানে ওনারা বসবাস করছে। হ্যাঁ। তো এটা একটা অনেক একটা বড় একটা বিল্ডিং। তো এটা ওনারা এখানে বসবাস করার পরে আবার পরিস্থিতির কারণে এরা এখান থেকে আবার চলে যায়। যাওয়ার পরে মিশে গেছে ওখানে। হ্যাঁ। যাওয়ার পরে এই বিল্ডিংটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এখানে বহু বছর ধরে এইভাবে ছিল। তো তারপরে এখানে অনেকে পরীক্ষা করার জন্য আসছে, বা আমাদের এক সময় এখানে বন্যা হয়েছিল। তো 95 সালে ওখানে লোকজন যে উঁচু জায়গায় ওখানে যে উঠছিল, ওঠার পরে অনেক লোকজন চেষ্টা করছে যে ভাত রান্না করে খাওয়ার জন্য। তো আগুন জ্বালায়, বাট ভাত হয় না এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতেই ভাত হয় না, ভাত রান্না করতে পারে নাই। তো সেক্ষেত্রে শুকনা খাবার সবাই ব্যবহার করছে। এই 95 সালে, এই যে 1995 1995 সালেরই এই ঘটনা। বন্যার ঘটনা। হ্যাঁ, বন্যার ঘটনা 30 এখানে। বছর আগেরই ঘটনা। হ্যাঁ 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 30 বছর আগের যে বন্যাটা হয়েছে 1995 সালে, এই বন্যায় ওখানে যে অনেকে আশ্রয় নিয়েছিল। তো আশ্রয় নেওয়ার ক্ষেত্রে তো খাবারের তো প্রয়োজন প্রত্যেকটা লোকেরই। তো খাবারের জন্য ভাত রান্না উঠায় দিছে, ভাত রান্না জাল জ্বলে, আগুন জ্বলে, কিন্তু ভাত হয় না, চালই থাকা যায়। এরে বাপরে, আজও বলে এই ঘটনা ঘটে। এখন আপাতত হয়তো এখনো এরকম আর বিশেষ করে কেউ পরীক্ষা এভাবে আর করে না, করে না। অনেকদিন থেকে। এক পরীক্ষা করেছিল। মানিকার এই কুলু হ্যাঁ, পরীক্ষা। চিত্রের বাপ আচ্ছা, পরীক্ষা করেছে কিভাবে?
দেখছিস করে ভাত তুলে দিছে, আলু সিদ্ধ ভাত, আখা জ্বলিচ্ছে, ভাত ফুটিচ্ছে না, ফুটেছে যে না। জল সেই থেকে দিচ্ছে। ও এই তো অল্প দিনকার কথা। তাই পরীক্ষা করে জল জলই আছে, চাল চালই রয়েছে, ভাত আর হচ্ছে না। না আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশের সর্ববৃহৎ দ্বিতীয়তম যে রাজা ছিল, ঠিক সেই রাজা পাণ্ডু রাজা। আর এই পাণ্ডু রাজার যে ইতিহাস রয়েছে, ঠিক মহাভারতের প্রথমে সূচনা হয়েছে এখানকার কাহিনী দিয়ে। এবং আপনারা দেখবেন সেই রাজার স্ত্রীর নাম ছিল হস্তি। হস্তি যখন মারা যায় তখন কিন্তু এই পাণ্ডু তখন নিঃসন্তান হয়ে যায়। তখন তার দেবদেবীর কাছে ফরিয়াদ করলে তাই অলৌকিক বলে সে কিন্তু 5টি সন্তানের পিতা হয়। আর সেই 5টি সন্তানের পিতা হন। আর এই ঘটনার সাথে এই বীর ছিলেন, তিনি এই রাজা ছিলেন অনেক বড় একটা বীর। আর সেই বীরের কিন্তু যোগাযোগ ছিল ঠিক অর্জুন, এবং আপনারা জানেন যে অর্জুনটা হিন্দু ধর্মের কে, অর্জুন এবং ভীম, এরকম আরো যে দেবদেবীগণ রয়েছে তাদের সাথে সরাসরি কিন্তু কানেক্টেড এই জায়গাটি। তো এক সময় সেই 5টি পুত্র সন্তানের মনে করেন যে বাবা হন। তারপরেই তারা কিন্তু ধর্মভীরু ছিল এবং সেই ওনারা ধর্ম প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। এবং ঘোরার সময় সে দেখে যে একটা সুন্দরী রমণী, তখন সেই অসহায় সুন্দরী রমণীকে সে মানে সেই 5 ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাই কিন্তু বিবাহ করে বাসায় নিয়ে আসে। আনার পরে কিন্তু এখানে আসা বলে যে মা, যে আমরা কিন্তু একটি আমরা গিয়েছিলাম সেখানে এরকম কিছু জিনিস পেয়েছি বা এই, তখন ভাবিছে যে তারা কিন্তু ধর্ম প্রচার করতে গেলে ফকিরের বেশ ধরে ঘুরে। তো জানিছে হয়তো বা চাল ডাল টাকা পয়সা নিয়ে এসেছে, তখন বলছে তোমরা 5 ভাই সমান করে ভাগ করে নাও। কিন্তু মূলত বিষয় ছিল যে একটা স্ত্রী। তো পরিশেষে ওই একটি বউকে ওই 5 ভাই নিয়ে সংসার করত। এই একটা কাহিনী এখানে কিন্তু প্রচলন রয়েছে। দর্শক বন্ধুরা, আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাকে নিয়ে শুধু খালি মহাভারত নয়, অনেক সিনেমা, অনেক নাটক, অনেক সাহিত্য কিন্তু রচিত হয়েছে। আর সেই জায়গা থেকে আমি বিদায় নিচ্ছি, মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন। আর আমি সরকারের কাছে আমি বলবো এই জায়গাটি নজরদারি করুন। এই জায়গাটা সংস্কার করলে অবশ্যই হতে পারে এটা একটা মান্দা উপজেলার সর্বোচ্চ একটা দর্শনীয় স্থান। আল্লাহ হাফেজ।